নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য একটি নতুন আপডেট এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। আজকে আমি আপনাদের জন্য যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই খবরটি শুনলে অনেকেরই হয়তো মন ভেঙে যাওয়ার উপক্রম হতে পারে, কিন্তু কিছু করার নেই, এটাই কিন্তু বাস্তব। বর্তমানে 42,949 প্যানেলের যে কাট অফ মামলা বা বঞ্চিত পিটিশনার যারা রয়েছেন, যারা বঞ্চিত ক্যান্ডিডেট, যারা প্যানেলে থাকা ক্যান্ডিডেট থেকে বেশি নম্বর থাকা সত্ত্বেও তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ঢুকতে পারেনি বা চাকরি পায়নি। তো এই যে বিষয়ের যে মামলা, যেটাকে রিজার্ভেশন কেস বলা হচ্ছে বা কাট অফ মামলা বলা হচ্ছে, এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু কিন্তু উল্টো পথে হাঁটতে চলেছেন আগামীতে, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু একের পর এক মামলায় জয়ী হচ্ছেন। তো আদৌ আসল বিষয়টা কি, কেন এরকম ঘটছে, কেন পিটিশনাররা বারংবার হেরে যাচ্ছেন পর্ষদের কাছে, তো চলুন এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত অ্যানালাইসিস করে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন 4ই নভেম্বর কিন্তু কলকাতা হাইকোর্ট খুলেছে এবং 4 তারিখ থেকে বিচারপতি বিশ্বজিৎ বসু প্রাথমিকের সমস্ত মামলাগুলো দেখছেন। তার আগে কিন্তু অমৃতা সিনহা ম্যাডাম দেখছিলেন। তো এই প্রাথমিকের মামলা যবে থেকে বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে গিয়েছেন, তবে থেকে কিন্তু যেহেতু বিচারপতি চেঞ্জ হয়েছে, কাট অফ মামলাগুলো, অনেকগুলো কাট অফ মামলা কিন্তু হয়েছে 42,949-এর ওপর। তো সেই সমস্ত যে মামলা, সেই সমস্ত মামলার কতটা যৌক্তিকতা রয়েছে, কতটা মেন্টেবিলিটি রয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সিনিয়র আইনজীবীরা বারংবার কোর্টকে কিন্তু ভুলভাল বুঝিয়ে এসছে। তাদের একটাই কথা, এতদিন ক্যান্ডিডেটরা কোথায় ছিল, 8 বছর পর তারা আজকে মামলা করতে আসছে, তাই ডিলে অফ কন্ডোনেশন এই একটা যুক্তি এবং প্যানেল এক্সপায়ার্ড, এই দুটো কিন্তু যুক্তি তারা দাঁড় করাচ্ছে বারংবার। তো যার এগেনস্টে কিন্তু আমরা দেখেছি সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় বেশ কিছু প্রমাণসহ তথ্য তিনি তুলে ধরেছিলেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। যখন বিচারপতি বিশ্বজিৎ বসু স্যারের আগে যখন অমৃতা সিনহা ম্যাডাম বিষয়গুলো দেখছিলেন, তার আগে তার এজলাসে কিন্তু ভালো কয়েকটি পয়েন্ট তুলে ধরেছিলেন, যার এগেনস্টে কিন্তু পর্ষদ কোনো উত্তর দিতে পারেননি। তো যদিও সেখানে নিয়োগের অর্ডার দিতে পারেননি অমৃতা সিনহা ম্যাডাম, আরও কিছু সমস্যা ছিল, এফিডেভিট দিতে বলা হয়েছিল বোর্ডকে। তো 4 তারিখ থেকে কোর্ট খোলার পর কাট অফ মামলা যে কটি উঠেছে আপনারা দেখেছেন, সবকটি মামলাতে কিন্তু পর্ষদের জিত বলা যায় এক প্রকার, এবং পিটিশনাররা কিন্তু সেভাবে কোনো কিছু করতে পারেননি এবং পিটিশনারদেরকে কিন্তু চাকরির অর্ডার দিতেও পারেননি পর্ষদের এগেনস্টে গিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু। এমনকি পিটিশনারদের কিন্তু বেশ কিছু মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে 42,949-এর যে দুর্নীতির বিরুদ্ধে যে মামলা, সেই মামলার ক্ষেত্রে কিছু পিটিশনারকে ফাইনও ধার্য করেছেন, যেখানে মামলার কোনো যৌক্তিকতাই ছিল না এই দাবিতে। এবং এছাড়াও দেখা গিয়েছে তিনি মন্তব্য করেছেন যে পর্ষদকে মামার বাড়ি, চাইলেই মামলায় চাকরি পাওয়া যায়, 8 বছর ধরে পিটিশনাররা কোথায় ছিল, এই সমস্ত বিভিন্ন বিষয় কিন্তু উঠে এসছে। তো গত 2 দিন আগেও একটি অর্ডার কপি বেরিয়েছে, যেখানে কিন্তু 42,949 প্যানেলের উপর একটি কাট অফ মামলা, যে কাট অফ মামলাকে কিন্তু পরিষ্কারভাবে বিচারপতি বিশ্বজিৎ বসু খারিজ করে দিয়েছেন। তিনি পরিষ্কার অর্ডার কপিতে লিখেছেন যে এই সমস্ত পিটিশনারদেরকে কিন্তু তিনি চাকরি দিতে পারছেন না 42,949 থেকে, এক কথায় 42,949 থেকে তিনি নতুন করে চাকরির অর্ডার দিতে পারছেন না, এমনটাই কিন্তু অর্ডার কপিতে রয়েছে। অপরপক্ষে পর্ষদের তরফ থেকে সিনিয়র আইনজীবী সুবীর সান্যাল স্যার তিনি পরিষ্কারভাবে জানান যে পর্ষদ এই বিষয়ে কিন্তু তাদেরকে চাকরি দিতে পারবে না, তাদেরকে চাকরি দেওয়া ঠিক হবে না, যেহেতু ডিলে অফ কন্ডোনেশন এবং প্যানেল এক্সপায়ার্ড এই সমস্ত বিষয়। তো বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চান যে কেন দেওয়া যাবে না। তো আপনারা এই বিষয়ে কিন্তু লিখিত হলফনামা জমা করুন ডিসেম্বর মাসের মধ্যে। তো এই বিষয়গুলো কিন্তু উঠে এসছে। তো এখনও পর্যন্ত যে কটি কাট অফ মামলা উঠেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে, তিনি কিন্তু একটিতেও পিটিশনারদেরকে নিয়োগের অর্ডার দিতে পারেননি। কিন্তু দেখা যায় যদি ইতিহাস ঘেটে যে 42,949-এর যে নিয়োগ, সেই নিয়োগের কোনো প্যানেলই ছিল না, যেখানে রাতের অন্ধকারের মানে পরিষ্কারভাবে বোঝা যায় যে কীভাবে সেখানে SMS-এর মাধ্যমে নিয়োগ হয়েছে, যেখানে কিন্তু 10-এ কেউ চাকরি পেয়েছে, আবার কারো ইন্টারভিউ ছাড়া 15-16 একাডেমিক স্কোর থাকা সত্ত্বেও সে কিন্তু মেরিট লিস্টে জায়গা পায়নি। তো যাই হোক, এই বিষয় নিয়ে নতুন করে এবার কিন্তু ফিরদৌস শামীম স্যার তিনি অনেকগুলো মামলা করেছেন, কাট অফ মামলা প্রতিটা ডিস্ট্রিক্টেরই তিনি নতুন করে মামলা লড়ছেন। তো ফিরদৌস শামীম বাবু কী যুক্তি দেন, তার উপরে বিচারপতি বিশ্বজিৎ বসু কী রিয়াক্ট করেন বা কীভাবে বিষয়টিকে দেখেন, সেটাই দেখার। যদি একটি কাট অফ মামলা দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু কয়েক হাজার
চাকরি প্রার্থীরা আবার নতুন করে কলকাতা হাইকোর্টে কিন্তু ভিড় জমা হবে। কেননা এখানে যদি দেখা যায় যে কাট অফ মামলাতে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট তারা কিন্তু হ্যাম্পার হয়েছে। প্রতিটা ডিস্ট্রিক্টেই যদি দেখা যায় যে কম করে কিন্তু 1000-1200 মতো ক্যান্ডিডেট কিন্তু তারা এখানে চাকরি পেত, যেখানে তাদের দেখা যাচ্ছে রিজার্ভ ক্যাটাগরিতে তাদেরকে রেখে দেওয়া হয়েছে। কারো স্কোর 15, 16, 14 থাকা সত্ত্বেও 10-এর সাথে কিন্তু লড়াই করতে পারেন। 10 পেয়ে কেউ চাকরি পাচ্ছে আর কেউ 15 পেয়ে চাকরি পাচ্ছে না। এটা খুব দুঃখজনক একটা বিষয়। আর যেখানে কিন্তু সুপ্রিম কোর্টে যে রিজার্ভেশন রুলস রয়েছে, সেই রুলসকে যে ভায়োলেশন করা হয়েছে, এই বিষয়গুলোকে যদি কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুকে সঠিকভাবে বোঝাতে পারেন কোনো আইনজীবী বা পিটিশনারদের লয়াররা, তাহলেই কিন্তু জায়গাগুলো সঠিকভাবে উঠে আসবে এবং সেক্ষেত্রে হয়তো বিচারপতি বিশ্বজিৎ বসু পিটিশনারদেরকে নিয়োগ অর্ডার দিতে পারেন। তো দেখা যাক কি হয় আগামীতে ফিরদৌস আলম স্যারের কেসে। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন, আর এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পেতে প্রতিনিয়ত চ্যানেলটি ফলো করতে থাকুন এবং শেয়ার করে ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে সবাই এই ধরনের আপডেট পেয়ে যায়। ধন্যবাদ।